এসব কথা চট করে বলা যায় পল্টু? যেটুকু দেখেছিস সেটুকু তো আসলে শুরুর ছোট্ট ঝলক মাত্র। কাল মরা বটতলায় আড্ডায় বসে বলবো সব। কাল নয় খুড়ো, এখনই বলো। ছোট করে হলেও কিছুটা বলো, আমাদের বুকের মধ্যে তো আগুন জ্বলছে। গল্প করতে করতে সবাই বাড়ির পথে রওনা দিয়েছিল ঠিকই, কিন্তু ন্যাপা আর পল্টুর মনটা একেবারে অস্থির। নদীর মধ্যে যা ঘটেছে তার ব্যাখ্যা তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না। অন্ধকার নদীর বুকে হঠাৎ করে জেগে ওঠা পিশাচেরা, মৃত মাছের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস, সব যেন দুঃস্বপ্নের মতো। তিনজনেই হাঁটতে শুরু করেছে তখনই। আকাশে কালো মেঘের আনাগোনা। হঠাৎ বিদ্যুতের ঝলকানি পুরো আকাশ বাতাস কাঁপিয়ে দিল। এক মুহূর্তের জন্য চারপাশ ঝলসে উঠল, আর তারপর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। সর্বনাশ! যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এবার যে জলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে। ওখুড়ো, ওই দেখো দূরে একটা ছাউনি করা মাচা দেখা যাচ্ছে। চলো এখন ওইখানে গিয়ে মাথাটা বাঁচাই। বৃষ্টি থামলে না হয় বাড়ির দিকে যাওয়া যাবে। হ্যাঁ খুড়ো, পল্টু ঠিক কথা বলেছে। আর এই তালে তুমি বরং পুরো ঘটনাটা খুলে বলতে পারবে। চলো চলো। তারা ছুটে গিয়ে আশ্রয় নিল সেই মাচার তলায়। মাচার উপর সবাই যে যার জায়গা করে বাগিয়ে বসলো গল্প শোনার জন্য। পুরো গল্প বলার আগে একটা বিড়ি ধরিয়ে নিয়ে তাতে বেশ কয়েকবার লম্বা লম্বা টান দিতে লাগলেন খুড়ো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে গলা চড়িয়ে বলতে শুরু করলেন, আজ থেকে ৩০-৩৫ বছর আগেকার কথা। তখন বাবার সাথে এই নদীতে মাছ ধরতে আসতো। এইরকমই বর্ষার এক রাতে আমি আর বাবা মাছ ধরে বাড়ি ফিরছি। আকাশ কালো মেঘে ঢেকে গেল। ও বাবা, ওই দেখো আকাশে যে কালো মেঘ ঢেকে গেছে, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এবার কি করব? তুই সরে আয়, জিনিসগুলো ভালো করে ধরে বস। আমি পাল বইছি, আর একটু গেলেই নদীর পাড়ে পৌঁছে যাব। তারপর বাবা পাল টানতে লাগলো। আমি নৌকার উপর বসে মাছের হাড়ি, জাল আর অন্যান্য জিনিসগুলো ধরে বসে আছি। ঘুমট ভাবটা কেটে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে শুরু হলো বৃষ্টি। যা হোক, তাড়াতাড়ি করে নদী পাড়ে পৌঁছে আমি আর বাবা নদী পাড়ে ওই বট গাছটার নিচে দাঁড়িয়ে আছি। দেখলাম বাকি জেলেরা যারা মাছ ধরতে গিয়েছিল তারাও নৌকা নিয়ে বাড়ি ফিরছে। সব মিলিয়ে গোটা 10টা নৌকা আসছে। কি হলো খুড়া, তোমার চোখে জল? কাঁদছো কেন? সেদিনের কথা মনে করলেই এখনো চোখ ফেটে জল আসে। কেন খুড়ো, কি এমন ঘটেছিল যার জন্য তোমার চোখে জল আসে? তারপর দেখলাম চারিদিক কাঁপিয়ে পরপর বজ্রাঘাত করতে শুরু করলো। যেন অকাল মরণের খেলা শুরু হলো। চোখের সামনে যারা নদীতে নৌকা নিয়ে বাড়ি ফিরছিল সবকটা নৌকাতে বজ্রাঘাত হলো। নিমিষের মধ্যে নৌকাগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। আর তারপর নদীর জলে নৌকাগুলো ডুবে গেল। তাদের মৃত শরীরটাও দেখতে পাওয়া গেল না। খুড়ো, বৃষ্টি থামতে কেউ জলে জাল ফেলেনি? তাহলে তো শরীরগুলো পাওয়া যেত। সে চেষ্টা করা হয়েছিল। বেশ কিছু জনের শরীর খুঁজে পাওয়া যায়, আবার বেশ কিছু জনের শরীর খুঁজে পাওয়া যায়নি। তখন থেকেই এরকম বর্ষার দিনে নদীর তলা থেকে রাত হলেই ওরা উঠে আসে, অপূর্ণ আত্মা, অতৃপ্ত খিদে নিয়ে। মাছ নয়, আত্মা খোঁজে তারা। ন্যাপা আর পল্টু থমকে দাঁড়ায়, আর তখনই বিদ্যুতের এক লম্বা রেখা ছুঁয়ে গেল তাদের পাশের গাছটাকে। গর্জে উঠল বজ্রধ্বনি, আর সেই শব্দের ফাঁক দিয়ে তারা শুনতে পেল দূর থেকে ভেসে আসছে একটা মর্মান্তিক আওয়াজ। ও খুড়ো, এটা আবার কার আওয়াজ?
আবার কেউ মরল নাকি বজ্রাঘাত পড়ে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু শব্দটা কোন দিক থেকে এলো বলতো? ওই দিক থেকে এলো, যাবে নাকি? আমার সঙ্গে আয়। তারা মাচা থেকে নামতে যাবে, ঠিক সেই মুহূর্তে সবাই ঘুরে তাকালো মাচার উল্টো দিকে। ঝোড়ঝাড় পেরিয়ে দূরে একটা বড় গাছের গড়ির পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। গা ছমছমে অন্ধকারে স্পষ্টভাবে মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু তার অবয়বটা স্পষ্ট দেখা যাচ্ছে। একটা লম্বাটে ছায়াময় চেহারা, দাঁড়িয়ে আছে একদম নিশ্চল, যেন এক পাথরের মূর্তি। দূরে কে একজন দাঁড়িয়ে আছে না? কিরে পল্টু, দেখতে পাচ্ছিস? হ্যাঁ গো খুড়ো, তাই তো, ওই তো কে একজন দাঁড়িয়ে আছে। দাঁড়া দাঁড়া তোরা, আমি দেখছি। এই এই কে ওইখানে দাঁড়িয়ে? চারিদিকে তখন থমথমে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক। কেউ কোনো শব্দ করছে না। তারা হা করে তাকিয়ে আছে সেই অচেনা ছায়া মূর্তির দিকে। কে হতে পারে? কেন দাঁড়িয়ে আছে ওখানে? তাদের বুকের ভেতরটায় ধক ধক করছে, যেন কোনো অজানা অশরীরী শক্তি ঠিক ওখানেই লুকিয়ে আছে। ন্যাপা বলে উঠল, ওখরো, দেখে তো মনে হচ্ছে ওই ওই পাড়ার ভোম্বল। ও এত রাতে এইখানে কি করছে? আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ও বেটা ওইখানে দাঁড়িয়ে কি করছে? এইখানেই থাম তোরা, ওইদিকে এক পাও যাবি না। ব্যাপারটা ভালো করে বুঝতে দে আমায়। খুড়োর মনটা কেমন যেন কুঁকড়ে উঠল। মনে হলো অচেনা কোনো বিপদ যেন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। ঘন অন্ধকারে চোখে কিছু স্পষ্ট দেখা না গেলেও সেই মূর্তির চোখ দুটো জল জল করে জ্বলে উঠল, ঠিক যেন হিংস্র জন্তুর মতো। এত রাতের কেউ হতে পারে? মনে মনে প্রশ্ন করেই খুড়ো এগিয়ে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ তার আগেই সেই ছায়ামূর্তি হন হন করে সামনে এগিয়ে এলো। তার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। কিরে বম্বল, তুই এখানে কি করছিস? আর তোর এই অবস্থা হলো কিভাবে? ওখরো, পরে সব বলবো, আগে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। কেন রে, কি হয়েছে? বিপদ হয়েছে খুড়ো, তাড়াতাড়ি এসো আমার সাথে, তাড়াতাড়ি এসো। নিশুতি রাতের নিস্তব্ধতা ভেদ করে হন হন করে এগিয়ে চলেছে ভম্বল। কোনো কথা না বলে নিঃশব্দে পা ফেলে যাচ্ছে নদীর দিকটায়। পেছন পেছন ন্যাপা, পল্টু আর খুড়ো হাঁটছে, কিন্তু তাদের মুখে দেখা যাচ্ছে স্পষ্ট উদ্বেগ আর ভয়ের ছায়া। একটা অজানা আশঙ্কা যেন মনের মধ্যে ঘন কালো মেঘের মতো জমে উঠেছে। আকাশে তখনও কালো মেঘ, তবে আগের মতো আর গর্জন নেই। বৃষ্টির ফোঁটাগুলো নেমে আসছে টুপটাপ করে। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক, যেন কোনো অজানা সংকেত দিচ্ছে। সবাই নিঃশব্দে নদীর পাড়ে এসে দাঁড়ালো, আর তারপর যা দেখল তাতে সবার চোখ কপালে। এ কি রে ভম্বল, এই সর্বনাশ কি করে হলো? আর থাকতে পারল না ভম্বল, কেঁদে কেঁদে বলতে লাগলো, খুড়ো, সবই আমাদের কপাল গো। এই মরা নদীর ইতিহাস সবাই জানো। আমি বাবা আর কাকা নদীতে গিয়েছিলাম মাছ ধরতে। আকাশের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম, কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না। ওইসব পিশাচদের প্রকোপে আর রক্ষা হলো না। একটু আগে যে বজ্রঘাত পড়লো, তাতেই আমরা সবাই মারা গেলাম। এইসব বলছিস ভম্বল? তুই তো দিব্যি আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। না খুড়ো, আমি ঠিক কথা বলছি। ওই দেখো আমি আর ওই যে ওরা। ভম্বল যেদিকে হাত দেখালো সেদিকে তাকাতেই সবাই দেখল নদীর পাড়ে কাঁদা জলের উপর পড়ে আছে ভম্বল, তার বাবা আর তার কাকার শরীরটা। রক্ত শূন্য হয়ে গেছে তিনটে শরীর। খুড়ো, আমাদের যা হবার হয়েছে, তুমি এবার রক্ষা করো। বল ভম্বল, আমি তোদের কিভাবে সাহায্য করব? এই নদীর তলার পিশাচেরা
আমাদের শরীরগুলো নদীর তলায় নিয়ে যেতে চায়। তুমি আমাদের শরীরগুলো নিয়ে যাও, আমাদের শেষ কাজটা সম্পন্ন করো, তবেই আমাদের শান্তি। ভম্বলের কথা শেষ হতেই যেই না ন্যাপা, পল্টু আর খুড়ো এগোতে যাবে, ঠিক তখনই নদীর তলা থেকে প্রবল আক্রোশে চিৎকার করতে করতে বেরিয়ে আসলো সেই সব পিশাচের দল। খুড়ো, ওরা আসছে, আমাদের রক্ষা করো, আমাদের মুক্তি দাও খুড়ো। ভয় নেই ভম্বল, তোকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু এই পিশাচদের হাত থেকে তোদের অবশ্যই রক্ষা করব। কথা শেষ করেই খুড়ো এগিয়ে গেল নদীর পাড়ে। কাদা জলের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, দাঁড়িয়ে যা তোরা, তোদের এই জঘন্য খেলা বন্ধ কর এবার। তোদের সাথে যেটা ঘটেছে সেটা তোদের কপাল, এর পেছনে সাধারণ মানুষের কোনো হাত নেই। তোরা ফিরে যা তোরা। খুড়োর কোনো কথাই যেন তাদের কানে গেল না। গর্জন করতে করতে জলের তলা থেকে উঠে আসছে তারা। ন্যাপা আর পল্টু নদীর পাড়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। আমি শেষবারের মতো বলছি, দাঁড়িয়ে যা তোরা, নয়তো পরিণাম ভালো হবে না। খুড়ো বারবার থেমে যেতে বলছেন সেই সব পিশাচদের। খুড়ো বাধা দেওয়া সেই পিশাচ খুব রেগে খুড়োর দিকে এগিয়ে আসে। এই পল্টু, খুড়ো এবার কি করবে? পিশাচগুলো তো খুড়োর দিকে এগিয়ে আসছে। আরে নেপা, আমরাও তো কিছু করতে পারবো না। কি যে করি এবার? খুড়ো কি করবে বুঝে উঠতে পারছে না। আর ঠিক তখন খুড়োর মনে পড়ল তার বাবা মারা যাওয়ার আগে একটা মাদুলি দিয়ে গেছিল, আর বলেছিল যখন খুব দরকার পড়বে তখন যেন ব্যবহার করে। ঠিক তখনই মাদুলিটা হাতে নিয়ে বলল, আমি শেষবারের মতো বলছি, দাঁড়িয়ে যা তোরা, নয়তো পরিণাম ভালো হবে না। বারণ করা সত্ত্বেও খুড়ো যখন দেখল সেই পিশাচ থামছে না, তখন খুড়ো মাদুলিটা ভেঙে ফেলল আর বেরিয়ে এলো খানিকটা ধুলো। সেই ধুলো ছুঁড়ে দিল পিশাচদের লক্ষ্য করে, আর সাথে সাথেই সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। একে একে ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল তারা। এরপর খুড়ো ভম্বলদের মরা শরীরগুলো নিয়ে গ্রামে ফিরে এলো আর ভম্বলের কথা মতো শেষ কাজ সম্পন্ন করল। এরপর থেকে ন্যাপা আর পল্টু দিনের বেলার দিকে নদীতে বেশি মাছ ধরে, রাতের বেলা তো নয়।